চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেঞ্চ সহকারী পদের বেশ কৌতূহলোদ্দীপক একটা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ডেকোড করতে যাচ্ছি। সত্যি বলতে এটা স্রেফ কোনো সাধারণ পরীক্ষা নয়, বরং বিচার বিভাগের জন্য সবচেয়ে যোগ্য কর্মী বাছাই করার রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। এই পরীক্ষাটা প্রমাণ করে দেয় যে বিচারিক প্রশাসনে কাজ করার জন্য আসলে ঠিক কতটা বহুমুখী মেধার দরকার হয়। মূল প্রশ্নপত্রগুলোর দিকে একবার তাকালেই কিন্তু বোঝা যায় এই পরীক্ষাটা মূলত 4টা আলাদা বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া। খুব নিখুঁতভাবে এটা ডিজাইন করা হয়েছে, যাতে শীর্ষস্তরের প্রশাসনিক মেধাগুলোকে খুব সহজেই ছেকে বের করে আনা যায়। মানে প্রশাসনিক পদে কাজ করা মানেই তো প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখে পড়া, তাই না? আর এই প্রশ্নগুলো ঠিক সেটাই যাচাই করে। যে কোনো অনাকাঙ্ক্ষিত চাপের মুখে একজন প্রার্থীর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমাদের আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. পরীক্ষার কাঠামো। ২. বাংলা ভাষা দক্ষতা। ৩. ইংরেজি ভাষার প্রয়োগ। ৪. ব্যবহারিক গণিত এবং ৫. সাধারণ জ্ঞান। মূলত এই সিলেবাসটাই সেই 4টা প্রধান যুদ্ধক্ষেত্রের ম্যাপ হিসেবে কাজ করবে, যেগুলো জয় করলেই চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব। ১ নম্বর পয়েন্ট, পরীক্ষার কাঠামো, মূল ভিত্তি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই পরীক্ষায় মোট সময় থাকে মাত্র 90 মিনিট, আর মোট নম্বরও 90। আর এর ফরম্যাটটা দেখুন, প্রবন্ধ লেখা, অনুবাদ, বীজগণিত থেকে শুরু করে সাধারণ জ্ঞান সব আছে এখানে। তার মানে হল প্রার্থীদের কাছে এই এতগুলো বিষয়ে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য প্রতি নম্বরের বিপরীতে সময় থাকছে কাঁটায় কাঁটায় ঠিক 1 মিনিট। এটা আসলেই সময়ের সাথে একটা পাগলাটে দৌড়। বিচারিক পরিবেশে প্রতিটা সেকেন্ড কতটা মূল্যবান, এই পরীক্ষার কাঠামোটা ঠিক সেটাই মনে করিয়ে দেয়। ২ নম্বর পয়েন্ট, বাংলা ভাষা দক্ষতা, বাগধারা ও সূক্ষ্মতা। এই অংশটা বেশ চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে পরীক্ষাটা শুধু সাধারণ শব্দভাণ্ডারের মধ্যেই আটকে থাকে না, বরং গভীর ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ বাগধারার অর্থ জানতে চাওয়া হয়। ধরুন, এই বিড়াল তপস্বী বাগধারাটার কথাই ধরা যাক। এর অর্থ হল ভণ্ড বা কপটচারী, মানে এমন কেউ যে বাইরে সাধুর বেশ ধরে থাকলেও ভেতরে একেবারে প্রতারক। প্রশাসনিক কাজে মানুষের আসল চরিত্র বুঝতে পারাটা যে কতটা জরুরি, ভাষার এই গভীর জ্ঞান যাচাই করাটা আসলে সেই মনস্তাত্ত্বিক দক্ষতারই একটা অংশ। অনুবাদ অংশেও কিন্তু দারুণ একটা ব্যাপার আছে। এখানে ইংরেজি থেকে বাংলায় মব কালচার বা উন্মত্ত জনতার সংস্কৃতি নিয়ে একটা বেশ দার্শনিক অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে অন্ধভাবে ভিড়কে অনুসরণ না করে নিজস্ব বিবেক আর যুক্তির প্রয়োগ করার কথা। প্রার্থীদের এই ধরনের মনস্তাত্ত্বিক ধারণার একেবারে নিখুঁত অনুবাদ করতে হয়, আর এটা প্রমাণ করে যে তারা প্রশাসনিক যোগাযোগের সূক্ষ্ম বিষয়গুলো সামলাতে পুরোপুরি সক্ষম এবং গুজবে কান না দিয়ে স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন। ৩ নম্বর পয়েন্ট, ইংরেজি ভাষায় দক্ষতা, নির্ভুলতা ও ব্যাকরণ। এখানে একটা অত্যন্ত মৌলিক আইনি নীতি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে দেওয়া হয়েছে। আইনের চোখে সবাই সমান, যার ইংরেজি হল এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আইজ অব দ্য ল। বিচারিক পরিবেশে প্রতিদিনের কাজ ঠিকঠাক সামলানোর জন্য এই ধরনের মৌলিক আইনি ধারণার নিখুঁত অনুবাদ করতে পারাটা কিন্তু একেবারে অপরিহার্য। কারণ আইনি নথিতে একটা শব্দের ভুল অনুবাদ বা সামান্য একটু এদিক সেদিক হলে পুরো মামলার রায় বা রেকর্ডের অর্থই একেবারে পাল্টে যেতে পারে। এই জায়গায় যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তা হল শুধু শব্দের অর্থ জানাই এখানে শেষ কথা নয়, ভাষার কাঠামোর ওপর যে কত কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার সেটা এখান থেকেই বোঝা যায়। যেমন ধরুন, বাক্যকে পাস্ট পারফেক্ট টেন্সে নেওয়া, দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, কিংবা অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়েই নেগেটিভ ফর্মে আনা, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস অনেস্টি, আর অ্যাবাইড বাইয়ের মতো সঠিক প্রিপোজিশনের ব্যবহার। ভাষার কাঠামোগত এই পারফেকশন বিচার বিভাগের আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একদম জরুরি। ৪ নম্বর পয়েন্ট, ব্যবহারিক গণিত, চাপের মুখে যুক্তি। পরীক্ষার নিজস্ব একটা গাণিতিক সমস্যা থেকেই দেখা যায় একটা নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪২,০০০, আর তার মধ্যে অংশ নিয়েছে মাত্র ১৫,৭০০ জন। হিসাব কষলে দেখা যায় পরীক্ষায় অনুপস্থিতির হার অবিশ্বাস্যভাবে ৬২.৬২%, আর উপস্থিতির হার মাত্র ৩৭.৩৮%। বাস্তব জীবনের ডেটাকে কিভাবে গাণিতিক সমস্যা হিসেবে দাঁড় করানো যায় এবং পরিসংখ্যান দিয়ে কিভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে হয়, এটা তার একটা দারুণ উদাহরণ। চলুন দেখি এই লজিকটা কিভাবে ধাপে ধাপে এগোয়। এখানে বাসের ভাড়া বৃদ্ধির একটা অনুপাতের সমস্যা দেওয়া হয়েছে। প্রথমে পুরনো ভাড়া ১০০ টাকা ধরা হলো, এরপর ২৫% জ্বালানির দাম বাড়ার পর নতুন ভাড়া দাঁড়ালো ১২৫ টাকা। সবশেষে ১০০ আর ১২৫-এর অনুপাত বের করলে তা হয় ৪:৫। এই ধাপে ধাপে সমাধানের যুক্তিটা নিখুঁতভাবে কাজে লাগাতে পারাটাই হলো আসল ব্যাপার, যা দৈনন্দিন হিসাব নিকাশের স্বচ্ছতা নিশ্চিত করে। আর এই সাধারণ
2 সংখ্যাটা দেখুন। এটা কিন্তু ভগ্নাংশ আর বহুপদী সমীকরণ দিয়ে সাজানো একটা অত্যন্ত জটিল বীজগণিতীয় সমস্যার সুন্দর আর চূড়ান্ত একটা উত্তর। এই ধরনের সমীকরণ এত দ্রুত আর নির্ভুলভাবে সমাধান করতে পারাটা দারুণ গাণিতিক দক্ষতার অকাট্য প্রমাণ। মানে জটিল সমস্যাগুলোকে কত সহজে এবং যুক্তিকভাবে সামলানো সম্ভব, এটা তারই প্রমাণ। 5 নম্বর পয়েন্ট, সাধারণ জ্ঞান, বিশ্ব পরিস্থিতি। বাংলাদেশের ভূগোল ও ইতিহাসের কিছু দ্রুত উত্তরের দিকে তাকালেই দেখা যায় দীর্ঘতম নদী হল পদ্মা, সর্বোচ্চ চূড়া তাজিংডং, সর্বোত্তরের জেলা পঞ্চগড়, আর 1971 সালের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান হল সোহরাওয়ার্দী উদ্যান। এই অংশটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন প্রশাসককে শুধু নিজের কাজের গণ্ডিতে আটকে থাকলে চলবে না, বরং দেশের সুনির্দিষ্ট এবং গভীর স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জানাও তার জন্য ভীষণ দরকারি। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক রাজনীতির জ্ঞানও এখানে খুব সূক্ষ্মভাবে মাপা হয়। বেশ কঠিন একটা ভূরাজনৈতিক প্রশ্ন রাখা হয়েছে, কোন দুটি দেশের পার্লামেন্ট বা আইনসভার অফিসিয়াল নাম একই, মানে মজলিস? এর সঠিক উত্তর হল ইরান এবং মালদ্বীপ। এই দুটো সম্পূর্ণ আলাদা ভৌগোলিক অবস্থানের দেশ যে তাদের আইনসভার জন্য মজলিস শব্দটাই ব্যবহার করে, সেটা জানা থাকলে বৈশ্বিক সচেতনতার গভীরতা খুব সহজেই বোঝা যায়। এটা নিশ্চিত করে যে বিশ্ব মঞ্চের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কেও বেশ ভালোভাবেই খোঁজখবর রাখা হয়। সাধারণ জ্ঞান অংশে কিন্তু অত্যন্ত সাম্প্রতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে জটিল সব বৈশ্বিক সংঘাতের বিষয়গুলো রয়েছে। যেমন ধরুন, কাগজের মুদ্রার প্রথম প্রচলনকারী দেশ হিসাবে চীনের নাম, কিংবা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি সমর্থন দেওয়া এশিয়ার দূরপ্রাচ্যের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উত্তর কোরিয়া, এমনকি ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা রুশ বাহিনীর জন্য বন্ধ করে দেওয়ার মতো একেবারে সাম্প্রতিক ঘটনাও এখানে জায়গা পেয়েছে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা একটা বড়সড় ভাবনার জায়গায় এনে দাঁড় করায় আমাদের। ভাষা, গণিত আর সাধারণ জ্ঞানের এই বহুমুখী তীব্রগতির লড়াইটাই কি আধুনিক প্রশাসকের প্রকৃত প্রস্তুতির একদম নিখুঁত পরিমাপক? এরকম কঠোর আর বহুমুখী মানদণ্ডই কি পেশাগত সক্ষমতা যাচাইয়ের চূড়ান্ত উপায়? এই প্রশ্নটা সত্যিই প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ হচ্ছে।